এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজকে আমি আলোচনা করব এক প্রকার বিশেষ শ্রেণীর লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। আজকে আলোচনা করব টি লিম্ফোসাইট, পরের দিন আলোচনা করব বি লিম্ফোসাইট। আমরা জানি লিম্ফোসাইট এক প্রকার শ্বেত রক্তকণিকা, বিশেষ করে অদানাদার শ্বেত রক্তকণিকা, নন গ্রানুলার লিম্ফোসাইট। এই অদানাদার শ্বেত রক্তকণিকা এরা সাধারণত কয়েক প্রকারের। তার আগে একটু বলে নিই আমি এই লিম্ফোসাইট কোথা থেকে উৎপন্ন হয়। এখানে আমি একটা ছক কেটে রেখেছি। হিমোপোয়েটিক স্টেম সেল, অস্থিমজ্জার হিমোপোয়েটিক স্টেম সেল থেকে উৎপন্ন হয় লিম্ফয়েড প্রোজিনেটর সেল। এই লিম্ফয়েড প্রোজিনেটর সেল দু প্রকার লিম্ফোসাইট উৎপন্ন করে, একটা আকৃতিতে ছোট, একটা আকৃতিতে বড়। এই ছোট লিম্ফোসাইট গুলো এটা হচ্ছে অদানাদার, আর এই বড় লিম্ফোসাইট বা নালকোল বলা হয় লার্জ গ্রানুলার লিম্ফোসাইট। এটা দানাদার, আকৃতিতে খুব বড়। এই ছোট লিম্ফোসাইট দুই প্রকার, টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট। এই টি লিম্ফোসাইট আবার তিন প্রকার: নিয়ন্ত্রক কোষ, ইফেক্টর কোষ এবং মেমোরি টি কোষ। এই নিয়ন্ত্রক টি কোষ আবার দুই প্রকার: হেল্পার টি কোষ বা টিএইচ বা CD4 টি কোষ। এই হেল্পার টি কোষ আবার দুই প্রকার, TH1 এবং TH2। এই নিয়ন্ত্রক টি লিম্ফোসাইট এর মধ্যে যে নিয়ন্ত্রক কোষ আরেক প্রকার আছে, যেটা সাপ্রেসর টি কোষ বা অবদম টি কোষ বা TS। এই গেল নিয়ন্ত্রক কোষ টি লিম্ফোসাইট। আরেকটা হলো ইফেক্টর টি কোষ। এই ইফেক্টর টি কোষ আবার দু প্রকার, সাইটোটক্সিক টি কোষ বা TC বা CD8। আরেকটা হলো ডিলেইড হাইপারসেনসিটিভ টি কোষ বা TD বা DHTL। এই হলো টি লিম্ফোসাইটের ভাগ। আর বি লিম্ফোসাইট দুই প্রকার, প্লাজমা বি কোষ এবং মেমোরি বি কোষ। আর এদিকে বড় লিম্ফোসাইট বা নাল কোষগুলো তিন প্রকার: ন্যাচারাল কিলার কোষ বা NK সেলস, আর কিলার কোষ বা K সেলস। আরেকটা হচ্ছে লিম্ফোকাইন অ্যাক্টিভেটেড কিলার কোষ বা LAK সেলস। আমার আলোচনা আজকে এই টি লিম্ফোসাইট সম্পর্কে। তা টি লিম্ফোসাইট সম্পর্কে কি আলোচনা করব, এখানে আমি আলোচনা টি লিম্ফোসাইট কি বা সংজ্ঞা, এর প্রকারভেদ, প্রত্যেক প্রকারের সংজ্ঞা ও কাজ, এই আমার আলোচনা। তা প্রথমেই বলা যাক টি লিম্ফোসাইট কাকে বলে, এরকম নামকরণ কেন করা হয়েছে। টি লিম্ফোসাইট যে লিম্ফোসাইট অস্থিমজ্জাতে উৎপন্ন হবার পর থাইমাস গ্রন্থিতে গিয়ে পরিণত হয়, তাকে বলা হয় টি লিম্ফোসাইট। যেহেতু থাইমাস গ্রন্থিতে পরিণত হয়, এর আরেক নাম টি লিম্ফোসাইট হলো টি লিম্ফোসাইট। আবার বলছি, এই টি লিম্ফোসাইট কোথায় উৎপন্ন হয়? লোহিত অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়ে, এখানে আমি দেখিয়েছি, উৎপন্ন হয়ে থাইমাস গ্রন্থিতে গিয়ে পরিণত হয়, এবং এই থাইমাস গ্রন্থিতে পরিণত হয় বলে এর নাম হচ্ছে টি লিম্ফোসাইট। এবার টি লিম্ফোসাইট কাকে বলে? এবার টি লিম্ফোসাইট এখানে আমি দেখিয়েছি, এই সামগ্রিকভাবে এই ভাগগুলো থেকে এর মূল একে কয়েক প্রকার ভাগ করা যায়। প্রথম হচ্ছে এই হেল্পার টি কোষ বা সহায়ক টি কোষ। এক নম্বর সহায়ক টি কোষ, সহায়ক টি কোষ।
বা হেল্পার টি কোষ, এরা হচ্ছে CD4 টি কোষ। কেন বলা হয় CD4 বলছি? আরেক প্রকার হচ্ছে এই নিয়ন্ত্রক কোষের মধ্যে আরেক প্রকার হচ্ছে 2 নম্বর সাপ্রেসর। মোট ভাগটা আমি বলছি এখান থেকে, এই ভাগগুলো থেকে মূল কতগুলো সাপ্রেসর বা অবদমক বা সাপ্রেসর টি কোষ। এর আরেক নাম TH, এর আরেক নাম TS। এটা আবার 2 প্রকার, TH1 আর একটা হচ্ছে TH2। আর সাপ্রেসর টি কোষ আর হলো এদিকে ইফেক্টর কোষের মধ্যে মুখ্য হচ্ছে সাইটোটক্সিক টি কোষ, সাইটোটক্সিক টি কোষ বা এর এক নাম TC বা CD8 টি কোষ। আর আরেকটি ডিলেইড হাইপারসেল, এটা আর এর মধ্যে পার্থক্য হলো এই যে এটা সাধারণত অ্যান্টিজেন প্রবেশের কয়েক ঘন্টা পরে সক্রিয় হয়, আক্রান্ত স্থানে প্রদাহ সৃষ্টি করে, অনেক সময় অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি করে বা ত্বকে উদ্বেগ সৃষ্টি করে ইত্যাদি ইত্যাদি। তবে অ্যান্টিজেন প্রবেশের কয়েক ঘন্টা পরে কার্যকরী হয়, সেই জন্য ডিলেইড হাইপার সেনসিটিভ টি কোষ। তো মূল হলো তোমার এই 3 আর হলো 4 নম্বর এই মেমোরি টি কোষ। মেমোরি টি কোষ এই 4 প্রকার হচ্ছে মুখ্য টি লিম্ফোসাইট। এই 4 প্রকার সম্পর্কে আমি বলব মূলত। তা প্রথমে জানি এই যে সহায়ক টি কোষ কাকে বা হেল্পার টি কোষ কাকে? যে টি কোষ লিম্ফোকাইন ক্ষরণের মাধ্যমে অনাক্রমক কোষগুলিকে সক্রিয় করে বা উদ্দীপিত করে, বিশেষ করে তাদের কি বলা হয় সহায়ক টি কোষ। আবার বলছি, লিম্ফোকাইন ক্ষরণের মাধ্যমে অনাক্রমক কোষগুলিকে উদ্দীপিত করে এবং বি লিম্ফোসাইটকে সক্রিয় করে অ্যান্টিবডি তৈরিতে উদ্বুদ্ধ করে, তাকেই বলা হয় কি সহায়ক টি কোষ। এর প্রধান কাজ তাহলে কি? 1 নম্বর কাজ অনাক্রমক কোষগুলিকে সক্রিয় করে। দেখো, লিম্ফোকাইন্স ক্ষরণের মাধ্যমে এক প্রকার সাইটোকাইন্স, এই লিম্ফোকাইন ক্ষরণের মাধ্যমে অনাক্রম্য কোষগুলিকে সক্রিয় করে। 2 নম্বর, এই যে অনাক্রম্য কোষ কি সহায়ক টি কোষ, বিশেষ করে সাইটোটক্সিক টি কোষ এবং এই যে আমি লিখেছি সাইটোটক্সিক টি কোষ এবং সাপ্রেসর টি কোষ, এদের সক্রিয়তা প্রদান করে। 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হচ্ছে ওই বি লিম্ফোসাইটকে সক্রিয় করে অ্যান্টিবডি তৈরিতে উদ্বুদ্ধ করে, 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ হল এটা লিম্ফোকাইন্স ক্ষরণ করে, যা সংক্রমণ স্থানে ম্যাক্রোফাজ কোষগুলিকে বা আগ্রাসী কোষগুলিকে আকৃষ্ট করে সেখানে আবদ্ধ করে এবং তাদের এই আগ্রাসন কাজকে উদ্বুদ্ধ করে যাতে বেশি করে এরা অ্যান্টিজেনকে ধ্বংস করতে পারে। এই 4 প্রকার কাজে সহায়তা করে। 1, আবার বলছি, অনাক্রম্য কোষগুলিকে সক্রিয় করে। 2 নম্বর, এই সাইটোটক্সিক এবং সাপ্রেসর টি কোষগুলোকে সক্রিয় করে। 3 নম্বর, বি লিম্ফোসাইটকে উদ্বুদ্ধ করে অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করে। 4 নম্বর, এই সংক্রমণ স্থানে ম্যাক্রোফাজ কোষগুলিকে আবদ্ধ করে
এবং তাদের আগ্রাসন ধর্মকে উদ্দীপিত করে অধিক সংখ্যক রোগ জীবাণু ধ্বংস করতে সহায়তা। এই হলো কি সহায়ক টিকস। মনে রাখতে হবে দুই প্রকার, TH1, TH2। ক্লিয়ার? সাধারণত HIV দ্বারা এরা ধ্বংস হয়। নাম্বার 2, সাপ্রেসর টিকস। সাপ্রেসর বা অবদমক টিকস, যে টিকস এই সহায়ক টিকস এবং সাইটোটক্সিক টিকসকে অবদমিত করে, তাকে বলে সাপ্রেসর টিকস। এদের কাজ হলো ওই সংজ্ঞার মধ্যেই বলি। 1 নম্বর কাজ, সাপ্রেসর টিকস এবং সাইটোটক্সিক টিকসের কাজকে এমনভাবে অবদমিত করে যা দেহের পক্ষে ক্ষতিকারক না হয়। নাম্বার 2, দ্বিতীয় হল অটো ইমিউন ডিজিজ বা অনাক্রমক রোগকে কি হয়, এটা প্রতিহত করে। অনেক সময় নিজের দেহের কোষগুলো অ্যান্টিজেন হিসাবে কাজ করে, ফলে অ্যান্টিবডি উৎপন্ন হয়, ওই কোষগুলো ধ্বংস হয়। এই অটো ইমিউন ডিজিজ বলা হয়। এই অটো ইমিউন ডিজিজকে প্রতিহত করে। এই হলো সাপ্রেসর টিকস। আর হলো সাইটোটক্সিক টিকস, যাকে বলা হয় TC। এই সাইটোটক্সিক টিকস বা বিধ্বংসী টিকস, এটা প্রধানত যে কোনো প্যাথোজেন বা অ্যান্টিজেনকে প্রত্যক্ষভাবে ধ্বংস করে লিম্ফোকাইন্স ফর্মের মাধ্যমে। এদেরকে বলা হয় সাইটোটক্সিক বা বিধ্বংসী টিকস। এদের কাজ হল এরা ওই যে বললাম লিম্ফোকাইন্স, একটা পারফোরিন, এই যে বিভিন্ন প্রকার অ্যান্টিজেনের কোষ পর্দা পারফোরিন প্রোটিনের সাহায্যে তার কোষ পর্দায় ছিদ্র সৃষ্টি করে। ফলে তার কোষের মধ্যে কি ঢোকে, জল, খনিজ লবণ ঢুকে কোষটা বাস্ট করে। এই কোষের লাইসিস প্রক্রিয়ায় সহায়তা করে। 1। 2 নম্বর, অ্যান্টিজেন আক্রান্ত কোষের মধ্যে ক্ষতিকারক বস্তু ঢুকিয়ে ওই আক্রান্ত কোষগুলিকে ধ্বংস করে। 3 নম্বর, ভাইরাস আক্রান্ত কোষগুলিকে শনাক্ত করে এবং তাদের ধ্বংস করতে সহায়তা করে। ক্লিয়ার? এই হলো তোমার সাইটোটক্সিক টিকস বা বিধ্বংসী টিকসের কাজ। আরেক প্রকার টিকস আছে, মেমোরি টিকস বা স্মৃতি টিকস। এরা সাধারণত লসিকা গ্রন্থি প্লীহায় সঞ্চিত থাকে, দীর্ঘস্থায়ী অনাক্রমতা প্রদান করে। এরা গৌণ অনাক্রমতায় সহায়তা। সুতরাং যে টিকস গৌণ অনাক্রমতায় সহায়তা করে তাদের ফলে মেমোরি টিকস। এরা লসিকা গ্রন্থি প্লীহাতে সঞ্চিত থাকে, দীর্ঘস্থায়ী অনাক্রমতা প্রদান করে। আর পূর্বে দেহকে আক্রমণ করেছে বা পূর্বে দেহে প্রবিষ্ট অ্যান্টিজেনকে এরা শনাক্ত করতে পারে, পরবর্তীকালে আবার আক্রমণ করলে তাকে শনাক্ত করতে পারে এবং প্রচুর পরিমাণে অ্যান্টিবডি সৃষ্টির মাধ্যমে তাদেরকে ধ্বংস করে, একটা দীর্ঘস্থায়ী অনাক্রমতা সৃষ্টি করে বলে গৌণ অনাক্রমতা। সুতরাং গৌণ অনাক্রমতার সহায়তা করে। এইগুলো এদের কাজ। সুতরাং প্রধান 4 প্রকার এদের সংজ্ঞা কাজ বলা হচ্ছে। এবার CD4, এই CD কথার অর্থ এটা ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন, এক প্রকার প্রোটিন যা লিউকোসাইট বা বিভিন্ন অনাক্রমক কোষের কোষ পর্দায় থাকে, যা তাদেরকে অন্যান্য কোষ থেকে আলাদা করতে তার প্রকৃতি বৈশিষ্ট্য চিনতে সহায়তা করে। এই প্রোটিনের নাম ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন, যা এখানে CD4, এটা CD8। এবার হলো আরেকটি, সাধারণ দেখে এর অনুপাত থাকে এই CD4 CD8 এর 2:1, কিন্তু অনেক সময় দেখা যায় HIV আক্রান্ত কোষে বা দেহে অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রে বা প্রদাহ
সংক্রান্ত ক্ষেত্রে এর অনুপাত কিন্তু এর হয়। এই হলো আমার টি লিম্ফোসাইট এবং তার বিভিন্ন ভাগ এবং তাদের কাজ। এখানে উল্লেখযোগ্য আমি কিন্তু দেখিয়েছি এই লিম্ফোসাইটের বিভিন্ন ভাগ, খুব উল্লেখযোগ্য এই ভাগ। এখানে ভাগ করে মোট তারপর আমরা দেখিয়েছি। শেষ করছি, ভালো থাকবে।